আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকায় অসন্তুষ্ট বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। 7 সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্ধতার বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। নির্বাচন বিলম্ব করলে সংকট বাড়বে বলেও আশঙ্কা তার। সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ডিসেম্বরের না হলেও কোনোভাবেই জুন অতিক্রম করবে না নির্বাচন। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বলেন, ক্ষমতায় থাকার খায়েশ নেই সরকারের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রলম্বিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার বিচারে হচ্ছে না বিলম্ব, দ্রুত ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সফরের প্রথম দিনে প্রধান রাজনৈতিক দলের নেতাদের সাথে মত বিনিময় করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। সরকার চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে পারে বলে মার্কিন প্রতিনিধিদের জানিয়েছে বিএনপি। আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত। আর এনসিপির অভিযোগ, মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, তাই সংস্কার ছাড়া নির্বাচন নয়। আরও জানাচ্ছেন শাকিলা করিম। প্রথমবারের মতো 3 দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসেন ট্রাম্প সরকারের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। দুপুরে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত দেয় দলটি। দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে ধরেন আপনার অর্থনীতিটা উঠে আসছে, ট্যারিফের বিষয়টা উঠে আসছে। প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটা বলেছিল, আমরা সেটাকে রিপিট করেছি এবং আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। এর আগে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠকেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। তবে নির্বাচন আয়োজনের চেয়ে সংস্কারে জোর দিয়েছে এনসিপি। দলটির নেতারা মনে করেন মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে, সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সফরকালে মার্কিন প্রতিনিধি দল সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করবেন। আগামী 18 এপ্রিল তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কমিশনের। একথা জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। একটি সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার তার সবই করবে নির্বাচন কমিশন। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লেয়ারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে। এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটিভাবে একটা আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি। আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। দীর্ঘ 15 বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ পাকিস্তান। পররাষ্ট্র দপ্তর পরামর্শ FOC-তে অংশ নিতে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার থাই এয়ারওয়েজের একটি বিমানে পাকিস্তান থেকে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বৃহস্পতিবার FOC শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। 2012 সালের পর এটিই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর, যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের 2025 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তালিকায় তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে। এই একই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এদিকে ডক্টর ইউনুস প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন টাইম ম্যাগাজিনকে জানান, বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। একথা জানালেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে টিউলিপের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ রয়েছে। ব্রিটেনে বসবাস করলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করে বিনিময়ে একটি ফ্ল্যাট নেন টিউলিপ। এছাড়া পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের মামলায় আগামী 27 এপ্রিল টিউলিপকে আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার। তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করে 6 দফা দাবি আদায়ে বৃহস্পতিবার দেশব্যাপী রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি। সাদিয়া কানিজের সহায়তায় আলোয়ান খানের রিপোর্ট। 6 দফা দাবিতে সকাল 10টায় রাজধানী তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সড়ক অবরোধ প্রত্যাহার করে দাবি আদায়ে দেশব্যাপী রেলপথ অবরোধের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এই বলে অবগত করছি আপনাদের, আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং কর্মসূচি বজায় থাকবে। আগামীকাল
আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ, কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। নামের সাথে ইনস্ট্রাক্টর থাকার কারণে বলছে তারা অশিক্ষক। ক্রাফট ইনস্ট্রাক্টরদের নাম পরিবর্তন করে অফিস সহকারী অথবা ক্রাফট ম্যান প্রদান করতে হবে। আমার প্রিন্সিপাল স্যারকে আমি আহ্বান জানাবো, সেজন্য আমাকে এই ক্যাম্পাস থেকে যারা আমাকে হামলা করেছে তার সুষ্ঠু বিচার। যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে তখন দেখা যায় তাদের আমরা ফোন দিয়ে আনতে হয়, অনেক সময় ফোন দিয়েও আমরা পাই না। আর তাদের ওখানে যদি যাই তারা আমাদের পাত্তা দিতেছে না, তারা ওখানে বিসিএস এর লাইব্রেরি খুলে বসে আছে। মূল দাবি হচ্ছে আমাদের যে ক্রাফটরা আছে, অবৈধ ক্রাফট, তাদেরকে হটাইতে হবে। প্লেকার্ড হাতে বিক্ষোভ মিছিল করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ঢাকার সাথে রাজশাহী রোডের রেল চলাচল বন্ধ হয়ে যায়। খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেয় আন্দোলনকারীরা। প্রায় 3 ঘন্টা সারা দেশের সঙ্গে খুলনার রেল চলাচল বন্ধ থাকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। আমরা 4 বছর কোর্স সম্পন্ন করে আমরা 10ম গ্রেড, এটা হচ্ছে আমাদের জন্য। এই 10ম গ্রেডটা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসড়কের সাথে প্রবাদ এলাকায় অবরোধ করে রাখে তারা। এতে ঢাকা সিলেট মহাসড়কের 2 দিকের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এছাড়া যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ সহ দেশের প্রায় সব জেলায় অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। আলোয়ান খান, RTV। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। এদিকে দ্রুত হাসপাতাল চালু সহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দুপুরে তাদের বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসের দুর্বার বাংলা মোড় থেকে শুরু হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ারের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ তাদের বিরুদ্ধে মামলায় সহায়তা করে উপাচার্য, তাই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি, 1 দফা 1 দাবি, এই কুয়েট ভিসি পদত্যাগ। তো এই কুয়েট ভিসি ইনি থাকাকালীন আমাদের কোনো শিক্ষার্থী ক্লাস পরীক্ষায় ব্যাক করতে আগ্রহী না। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাইছে যেন ওনারা আমাদের দিকে সদৃষ্টি তাকায় এবং ওনাকে অপসারণ করেন। এই যে অচল অবস্থা তৈরি হয়েছে, ভিসি স্যার যেন অতি দ্রুত সত্ত্বে স্টুডেন্টের দাবি 1 দফা মেনে পদত্যাগ করে আমাদের এই অচল অবস্থায় কাটিয়ে। অপরদিকে শিক্ষার্থীদের 1 দফা দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আমাদের ছাত্রদের কাছে অনুরোধ হচ্ছে যে আমাদের সিন্ডিকেট কর্তৃক যে ডিসিশনটা দেওয়া হয়েছে 2 তারিখে হল খোলা, 4 তারিখে হচ্ছে আমাদের ক্লাস শুরু। তো আমরা চাচ্ছি ওরা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওরা যে তালা ভেঙে হলে ঢুকছে, এটা ওরা হল যদি সম্ভব হয় ওরা হল থেকে চলে যাক। এদিকে দ্রুত হাসপাতাল চালু, ওয়ার্ড সুবিধার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কয়েক ঘন্টা অবরোধের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এই সুনামগঞ্জ মেডিকেল কলেজ আজকে চালু হয়েছে যে দীর্ঘ 4 বছর হয়েছে, আমাদের হাসপাতাল সুবিধা এখনো পুরোপুরি চালু হয় না। আব্দুল হামিদ, RTV। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে হাসিবুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। দুপুরে সীমান্ত এলাকায় নিজেদের জমি থেকে ঘাস কাটতে যায় হাসিবুল। পরিবারের অভিযোগ, এ সময় BSF এর একটি টহল দল বিনা কারণে হাসিবুলকে গুলি করে, পরে তাকে টেনে হিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি ও BSF এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নিহত হাসিবুলকে ফেরত চেয়েছে বিজিবি।
কয়েকদিনের তীব্র গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। বিকেল 4:45টার দিকে শুরু হওয়া এই বৃষ্টিতে নগরবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি ও প্রশান্তি। বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো হাওয়া, যা একঘেয়ে গরমে নতুন আবহ এনে দিয়েছে। কয়েকদিনের প্রখর রোদের পর এই বৃষ্টি কিছু মানুষের স্বস্তির কারণ হলেও কর্মব্যস্ত মানুষের ভোগান্তিও চোখে পড়েছে। কিছু কিছু জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে রাজধানীতে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নরসিংদীর রায়পুরাতে বজ্রপাতে ইব্রাহিম হোসেন নামে এক কৃষক নিহত হয়েছে। উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, বৃষ্টির সময় ইব্রাহিম বাড়ির পাশে ফসলি মাঠে ধান কাটছিলেন। এমন সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গিয়েছে আব্দুল আওয়াল নামের এক কৃষকের। দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। বগুড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লিনেক্স ইলেকট্রনিক্সের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড বেঙ্গল মোবাইলের রিটেইলার মেট 2025। নওগাঁর AMR এন্টারপ্রাইজের উদ্যোগে বগুড়া শহরের মমো ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চলের রিটেইলাররা অংশগ্রহণ করেন এই মিটআপে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল মোবাইলের ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ। 19তম জন্মদিন উদযাপন করল দেশের অন্যতম বেভারেজ ব্র্যান্ড মোজো। 14 এপ্রিল দিনটি উদযাপনে দেশব্যাপী নানা আয়োজন করা হয়, যা শুরু হয় আকিজ হাউসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈয়দ জহুরুল আলম, প্রধান মার্কেটিং কর্মকর্তা মাইদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিচালক জহুরুল আলম মোজোর পথ চলার সঙ্গীদের কৃতজ্ঞতা জানান। বলেন, ভোক্তাদের ভালোবাসায় মোজো দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল রাজধানীর রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট। এছাড়া গুলশান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে নানা আয়োজন করা হয়। বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ আরও তীব্র হয়েছে। এবার চীনা পণ্যের ওপর শুল্ক হার বাড়িয়ে 245% করল ওয়াশিংটন। মঙ্গলবার হোয়াইট হাউস বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের প্রতিশোধমূলক শুল্ক বৃদ্ধির জবাবে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এর আগে কয়েক দফায় শুল্ক বৃদ্ধির পর চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক ঠেকেছিল 145%। এদিকে হাত গুটিয়ে বসে থাকেনি বেইজিং। যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধির পর মার্কিন পণ্য আমদানির ওপর 125% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ খেলা, যেখানে সকাল 9টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। একই সময়ে দিনের অপর দুটি ম্যাচ হবে বিকেএসপিতে। একটিতে গুলশান ক্রিকেট ক্লাব খেলবে গাজী গ্রুপের বিপক্ষে, আর এক ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। এদিকে গ্রুপ পর্বের ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে সুপার লিগের প্রথম ম্যাচেও জয় পেতে বদ্ধপরিকর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন কোচ হান্নান সরকার। আমরা কোনো ম্যাচই পয়েন্ট হারাতে চাই না, আমরা খেলেই পয়েন্ট অর্জন করতে চাই। মানে এক পয়েন্টের পক্ষে আমরা কখনোই না। আমরা প্রথম থেকেই যেহেতু চ্যাম্পিয়নশিপের চিন্তা করে স্বপ্ন নিয়ে শুরু করেছি, সেখানে আমরা প্রতিটা ম্যাচকেই সমানভাবে গুরুত্ব দিয়ে 2 পয়েন্ট নিতে চাই। সো যেটা ওয়েদারের উপর কন্ট্রোল নেই, বাট যদি খেলার অপরচুনিটি আসে সেখান থেকে আমরা 2 পয়েন্ট নেওয়ার জন্য যেভাবে খেলা দরকার সেভাবেই খেলার চেষ্টা করবো। পার্বত্য চট্টগ্রামে নতুন বর্ষবরণে এলাকায় বইছে জল উৎসবের জোয়ার। মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলার বিভিন্ন এলাকা থেকে মারমা সম্প্রদায়ের মানুষ সমবেত হয় সাংরাই উৎসবে। দুপুরে মংবাজি উদ্বোধন করা হয় জল উৎসব। এ সময় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM মাহমুদুল হাসান সোহাগ। পরে মারমা তরুণ তরুণীরা কয়েকটি দলে অংশ নিয়ে সাংরাই উৎসবে গানের সুরে সুরে একে অপরকে জল ছিটিয়ে দেয়। দিনব্যাপী এই উৎসব পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়। জল ছিটানোর পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয় গ্রামীণ মেলারও। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।